সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম। তোমরা সবাই বিবিএস প্রথম বর্ষের স্টুডেন্ট। করোনা মহামারীকালীন তোমাদের সরাসরি ক্লাস নিতে না পারায় আমরা আজ তোমাদেরকে অনলাইন ভিত্তিক ক্লাস নিতে বাধ্য হচ্ছি। তোমাদের স্বাস্থ্যের কথা, সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকে তোমাদের সাথে আমার ক্লাস হবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা তোমাদের অ্যাকাউন্টিং প্রথম পত্র। তোমাদেরকে বিবিএসে 6টি হিসাব বিজ্ঞান পড়তে হবে, 6 পেপার। তার মধ্যে প্রথম পত্র প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর যে কয়টি চ্যাপ্টার রয়েছে, ইতিমধ্যে তোমরা কি আলোচনা হয়েছে সেদিকে আমরা যাচ্ছি না। এখানে আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার আছে, ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। তারপরে রেকর্ডিং প্রসেস, যেখানে রেকর্ডিং প্রসেস আছে। এরপরে তোমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ আছে। তারপরে ওয়ার্কশিট আছে, তারপরে আছে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং। এরপর আছে তোমাদের স্পেশাল জার্নাল। এছাড়া রেকটিফিকেশন অফ এরর আছে তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং লাস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এই চ্যাপ্টারগুলি তোমাদের সিলেবাসভুক্ত রয়েছে। তো এর মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই টপিক্সটার উপরে তোমাদের আলোচনা করতে চাচ্ছি। আলোচনার শুরুতে আমি বলবো তোমাদের এই যে আমাদের ডিগ্রিতে হিসাব বিজ্ঞান বিষয়টা, আসলে হিসাব বিজ্ঞান ইংরেজিতেই অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বাংলায় হিসাব বিজ্ঞান খুব বেশি পরিমাণ চর্চা হয় না, বাস্তবও নয়। বেসরকারি হিসাব, যেটা আমরা প্রাইভেট অ্যাকাউন্টিং বলি, আমাদের অ্যাকাউন্টিংয়ের মূল বিষয়, সেখানে ইংরেজি ভাষাই ব্যবহার করা হয়। সেজন্যই আমরা আমাদের অঙ্কগুলি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ইংরেজিতে করে থাকি। তো বোর্ডের মধ্যে দেখো একটা অঙ্কের প্রশ্ন ইতিমধ্যে লিখে রাখা হয়েছে। সেই প্রশ্নটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। তোমাদের ভিডিওতে লেখাগুলি অস্পষ্ট হতে পারে, সেই জন্য আমি পড়ে শোনাচ্ছি। মিস্টার এক্স বিনিয়োগ করেছিল টাকা 50,000 টু স্টার্ট এ ডেলিভারি বিজনেস অন January 1, 2019. The following transactions occurred মানে সংঘটিত হওয়া ডিউরিং দ্য মান্থ। ট্রানজ্যাকশন খুব বেশি না। এখানে একটা ট্রানজ্যাকশন আছে 1, 2, 3, 4, 5, 6টা ট্রানজ্যাকশন, ওখানে একটা আছে 7টা। প্রথম ট্রানজ্যাকশন হলো পেইড টাকা 5,000 অ্যাজ জানুয়ারি অফিস রেন্ট। 8 তারিখে বলছে পারচেজড সাপ্লাইজ ফর টাকা 2,000 অন অ্যাকাউন্ট। তোমরা জানো অন অ্যাকাউন্ট শব্দের অর্থ ধারে ক্রয় করা হয়েছে। জানুয়ারি 10 সার্ভিস প্রোভাইডেড, সেবা দেওয়া হয়েছে, পর টাকা 10,000 অ্যান্ড রিসিভড ইন ক্যাশ, সেটা ক্যাশে রিসিভ করা হয়েছে। তারপর জানুয়ারি 15 সার্ভিস প্রোভাইডেড, সেবা দেওয়া হয়েছিল, অন অ্যাকাউন্ট ধারে, ফর টাকা 15,000, 15,000 টাকা সেবা ধারে প্রদান করা হয়েছে।
জানুয়ারি 25 রিসিভ টাকা 10,000 হুইচ ওয়াজ ডিউ অন জানুয়ারি 15। জানুয়ারি 31 তারিখ পেইড ইউটিলিটিস ফর টাকা 1,000। এখানে লিখেছি আমি রিকোয়ার্ড, তোমাকে কি করতে হবে, হোয়াট হ্যাভ টু ডু। রিকোয়ার্ড হলো জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন, এই লেনদেনগুলোকে জাবেদা দাখিলা দিবা এবং প্রুভ অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ প্রমাণ করবে। এগুলোকে লেনদেনগুলোকে জাবেদা দাখিলা দিতে হবে এবং হিসাব সমীকরণ প্রমাণ করতে হবে। এই ধরনের অঙ্ক তোমাদের বইতে, হ্যাঁ, আমরা তোমাদেরকে ইতিমধ্যে বলেছি যে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং যে বইগুলি অনুসরণ করার বিষয়ে আমরা তোমাদেরকে বলেছিলাম, সেটা হলো ওয়েগেন্ড, কাইসো অ্যান্ড কিম্মেল। এটি মূলত আমাদের বেসিক বই, কাইসো অ্যান্ড কিম্মেল, এটা আমাদের বেসিক বই। এটি একটি বাহিরের বই যা আমাদের সিলেবাসের সাথে বা সিলেবাসের অনুকরণ প্রশ্নের ধরন মোতাবেক তৈরি হয়নি, তবে এটা আমাদের বেসিক বই। এছাড়াও আমরা তোমাদেরকে পদ্মা প্রকাশনীর, হ্যাঁ, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের কথা বলেছি। তো এই বইটা যদি তোমরা কিনে থাকো তাহলে তোমরা বইয়ের তৃতীয় অধ্যায়ের যে এক্সারসাইজগুলি আছে, এক্সারসাইজ 1 নাম্বার থেকে শুরু করে 20 নাম্বার পর্যন্ত, 1 থেকে শুরু করে 20 যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় পুনঃ আসতেছে। হ্যাঁ, তো তোমরাও আশা করি এই অঙ্কগুলি আজকে আমি যদি এটা আলোচনা করি, ওখান থেকে তোমরা এক্সারসাইজ 1 থেকে 20 পর্যন্ত এই জিনিসগুলি যখন তোমরা আলোচনা করে প্র্যাকটিস করবে, তখন তোমাদের কাছে বিষয়টা সহজে আয়ত্ত আসবে, তোমরা পরীক্ষাও সেগুলি যথার্থভাবে লিখতে পারবে। তো বইয়ের প্রসঙ্গে শেষ করলাম। আমরা সিলেবাস সম্পর্কে একটা তোমাদেরকে আইডিয়া দিলাম, কি সিলেবাস আছে। ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, এটি মূলত থিওরিটিক্যাল চ্যাপ্টার। রেকর্ডিং প্রসেস, এর আন্ডারেই জাবেদা, খতিয়ান রেওয়ামিল এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাডজাস্টমেন্ট আছে, ওয়ার্কশিট আছে, অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং ট্রানজ্যাকশন আছে, স্পেশাল জার্নাল আছে, রেকটিফিকেশন অফ এরর, ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্টও আসে তোমাদের, প্লাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, যেটা রেশিও অ্যানালাইসিস নামে পরিচিত। হ্যাঁ, এগুলি আমাদের, হ্যাঁ, তো আমরা এখন যাব সেটা হলো জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন, এই লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করে। প্রথম কথা হলো জাবেদার এর একটা নির্ধারিত ছক রয়েছে। ছকটা তোমার পছন্দ হোক বা না হোক, তোমাকে সেই ছকটা অনুসরণ করেই জাবেদাগুলো প্রস্তুত করতে হবে। ছকের কোনো রকম বিকৃতি এবং ছকবিহীন জাবেদায় পরীক্ষায় গ্রহণযোগ্য নয়, তাতে জাবেদা সঠিক হলেও সেখানে নাম্বার প্রদান করা হয় না। তো তোমরা নির্ধারিত ছকে জাবেদাগুলি লিখবে। প্রথমে 50,000 টাকা ইনভেস্ট করছে মিস্টার এক্স, হু ইজ দ্য ওনার, মালিক যদি 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে কি জাবেদা হবে? মালিকের ইনভেস্টমেন্টটাকে কি বলে? এটা ইনভেস্টমেন্ট নয়, এটি মূলধন মালিকের। এটা হবে, হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু সে ক্যাশ টাকা এনেছে, 50,000, এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। আমি তোমাদের ছক ব্যতীত জাবেদা লিখেছি, এর অর্থ এই নয় যে তোমরা পরীক্ষায় ছক ছাড়া, নির্ধারিত জাবেদা ছক ছাড়া পরীক্ষায় জাবেদা লিখবে, তাহলে সেটা পরীক্ষায় জাবেদা বলে বিবেচনা করা হবে না। হ্যাঁ, প্রেসক্রাইবড ছক, তা পেন্সিল দিয়ে আঁকতে হবে, হ্যাঁ, যথাযথভাবে। এরপরে 2 নাম্বার, পেইড টাকা 5,000 অ্যাজ জানুয়ারি অফিস রেন্ট। এই অঙ্কটা জানুয়ারি মাসের, ভাড়াটাও জানুয়ারি মাসের দেওয়া হয়েছে। কাজে এখানে তোমরা এটাকে প্রিপেড রেন্ট লিখলেও হবে, যেহেতু মাসের শুরুতে দিছে।
অথবা যদি বলো যে না আমি এটা প্রিপেড রেন্ট লিখবো না, শুধু রেন্ট বা ভাড়া লিখবো, তাও চলবে। প্রিপেড রেন্ট মানে অগ্রিম ভাড়া লিখলেও চলবে। যদি যে না আমি এটা প্রিপেড রেন্ট লিখবো না, 1 মাসের ভাড়া প্রদান করছে, আমরা এটাকে খরচ হিসেবে বিবেচনা করব। হ্যাঁ, সিম্পলিসিটির জন্য আমরা এটাকে খরচ হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এটা কি হবে? অফিস রেন্ট অথবা শুধু রেন্ট, অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা। এরপরে জানুয়ারি মাসের 8 তারিখ পারচেজ সাপ্লাইজ ক্রয় করা হয়েছে ফর টাকা 2,000 টাকার অন অ্যাকাউন্ট বাকিতে যদি সাপ্লাইজ ক্রয় করা হয় তাহলে কি হবে? সাপ্লাইজ মূলত একটি সম্পদ, মনিহারি টাইপের সম্পদ সাপ্লাইজ। আমরা এটাকে সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট করলাম 2,000 টাকা। যেহেতু এটা বাকিতে ক্রয় করেছে, বাকিতে ক্রয় করলে তোমরা জানো সেটা পাওনাদার হয়। পাওনাদারকে ইংরেজিতে কি বলি আমরা? অ্যাকাউন্ট পেয়াবল বলি, অ্যাকাউন্ট পেয়াবল। তাহলে সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেয়াবল ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়াবল ক্রেডিট। হ্যাঁ, এটা গেল কত? 8 তারিখ। এটা ছিল প্রথমে প্রারম্ভিক দাখিলা দিলাম, এটা 1 তারিখে হবে, এটা 5 তারিখের, এটা 8 তারিখের। আমি ক্রমিক নাম্বার দিলাম, তোমরা অবশ্যই ছকে তারিখের ক্রম অনুসারে লিখতে হবে। হ্যাঁ, তো এই হলো আমাদের এই 3টা জাবেদা গেল। আরও 4টা জাবেদা আমাদের এখানে রয়ে গেছে, আরও 4টা জাবেদা রয়ে গেছে, আমরা সেটা লিখছি। সেটা 4 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বার কি? 4 নাম্বারে আছে আমাদের, 4 নাম্বারে আছে 10 তারিখ সার্ভিস প্রোভাইডেড ফর টাকা 10,000 অ্যান্ড রিসিভড ইন ক্যাশ। সেবা প্রদান করা হয়েছে এবং সেটা নগদে সেই টাকাটা পাওয়াও গেছে। আমাদের এই 10 তারিখে আমরা, এটা ছিল আমাদের 4 নাম্বার জাবেদা। এটা হবে কি? আমরা টাকাটা নগদে পেয়ে গেছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000, তারপরে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 10,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 10,000, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 10,000। জানুয়ারির 15 তারিখ সার্ভিস প্রোভাইডেড, সেবা দেওয়া হয়েছে আবার অন অ্যাকাউন্ট মানে বাকিতে। তো বাকিতে সেবা দিলে কি হয় তোমরা জানো? বাকিতে সেবা দিলে সেটা দেনাদার হয়। দেনাদারকে ইংরেজিতে কি বলি আমরা? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 15,000 এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কোনো পেশাজীবী তার পেশা রিলেটেড কাজটা করলে সেটা সার্ভিস রেভিনিউ হয়, সেটা ক্রেডিট 15,000 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপরে জানুয়ারির 25 তারিখে কি হলো? রিসিভ টাকা 10,000 হুইচ ওয়াজ ডিউ অন জানুয়ারি 15। জানুয়ারি 15 ডিউ মানে বকেয়া। কত টাকা? 15,000 টাকা। সেই 15,000 টাকার মধ্য থেকে 10,000 টাকা রিসিভ করছে। বাকি 5,000 টাকা কি হবে? কিছুই হবে না, ওটা খাতায় থাকবে, বাকি টাকা হিসেবে ওইটা খাতায় থেকে যাবে। 10,000 টাকা আমি গ্রহণ করছি দেনাদার থেকে, সেটাই আমরা এখানে জাবেদাভুক্ত করব। সেটা কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা। টাকাটা কার কাছ থেকে পাইলাম? দেনাদার কাছ থেকে পাইলাম। দেনাদারের হিসাব অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 10,000 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপরে হ্যাঁ, এখানে দেখো প্রশ্ন হলো যে অনেকের মাথায় চিন্তা ঢুকে যে 15,000 টাকা বাকি হলো, আমি 10,000 টাকা পাইলাম, বাকি 5,000 টাকা কি হবে? অনাদায়ী হবে না বাট্টা হবে? অনাদায়ীও হবে না, বাট্টাও হবে না। বাকি 5,000 টাকা আমরা পরে পাবো। কখন অনাদায়ী হয়? যদি বলা হয় যে বাকি 5,000 টাকা আর পাওয়ার যাবে না, তখন সেটা অনাদায়ী দেনা হবে।
আর যদি বলা হয় যে পূর্ণ নিষ্পত্তিতে ফুল সেটেলমেন্টে আমরা 10,000 টাকা পেয়েছি, তখন 5,000 টাকা আমরা ডিসকাউন্ট বা বাট্টা হিসেবে বিবেচনা করি। বাট্টা এবং অনাদায়ী দেনা দুটোই খরচ, কিন্তু বাট্টাটা স্বতঃস্ফূর্তভাবে দেনাদারকে দেওয়া হয়, দেনাদারকে ইনসেন্টিভ উৎসাহিত করার জন্য দেওয়া হয়। আর অনাদায়ী দেনাটা হলো না, আমি দাবি ছাড়িনি কিন্তু কোনোটাভাবেই টাকাটা উদ্ধার করা যাচ্ছে না। এরপরে আছে পেইড ইউটিলিটিস ফর টাকা 1,000। হ্যাঁ, একটা ঘর ভাড়া করছে, তার কিছু ইউটিলিটিস খরচ থাকবে, সেই খরচটা পরিশোধ করছে, সেটা জাবেদা হবে ইউটিলিটিস অ্যাকাউন্ট ডেবিট 1,000, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1,000। এই ছিল আমাদের জাবেদাগুলো, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ইউটিলিটিস, কোন খরচকে ইউটিলিটিস বলবো আমরা? ইউটিলিটিস 4টি খরচকে, একটা বাসায় 4টি খরচকে ইউটিলিটিস বলা হয়। বাসার বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল এবং টেলিফোন বিল, যে 4টি আবশ্যিক জিনিস না থাকলে কোনো একটি বাসায় থাকা যায় না, সেগুলিকে বলে ইউটিলিটিস। সেই ইউটিলিটিসের বিল বাবদ 1,000 টাকা পরিশোধ করা হয়েছে। ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এই ছিল আমাদের জাবেদাগুলো। এই জাবেদাগুলো বিশ্লেষণ করলে তোমরা জানো হিসাব 5 প্রকার: অ্যাসেটস অ্যাকাউন্ট, লায়াবিলিটিস অ্যাকাউন্ট, ওনার্স ইকুইটি, এক্সপেন্স এবং রেভিনিউস, 5টা। আমরা এক্সপেন্স এবং রেভিনিউস বাদ এই জাবেদাগুলোর মধ্যে অ্যাসেট, লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি যেগুলি, সেগুলি নিয়ে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রমাণ করতে পারি। তো আমার এখানে কি কি অ্যাসেটস এবং লায়াবিলিটিস ছিল, আমার এখানে অ্যাসেটস কি কি ছিল এই অঙ্কের মধ্যে, আর লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি কি কি ছিল। প্রথমে ছিল 50,000 টাকা ক্যাশ, তাহলে আমার অ্যাসেট ছিল ক্যাশ, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি ছিল ক্যাপিটাল। এরপরে ছিল পেইড টাকা 5,000 অ্যাজ জানুয়ারি অফিস রেন্ট। অফিস রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। অফিস রেন্ট আমরা আনবো না, এটা খরচ, ক্যাশ তো আছেই। এরপরে আছে পারচেজ সাপ্লাইজ, এটা জাবেদা কী ছিল? সাপ্লাইজ ডেবিট, এটা সম্পদ, যেহেতু বাকিতে কিনছে, অ্যাকাউন্ট পেয়াবল, এটা দায়। এরপরে আছে সার্ভিস প্রোভাইডেড ফর টাকা 10,000 অ্যান্ড রিসিভড ইন ক্যাশ, জাবেদা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ তো আসেই, সার্ভিস রেভিনিউটা মুনাফা জাতীয় হিসাব, ওইটা আসবে না। সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, এটা কি হবে? দেনাদার আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল। আর সার্ভিস রেভিনিউ আসবে না, এটা মুনাফা জাতীয় আয়ের হিসাব। এরপরে রিসিভ 10,000, এটাতে কি জাবেদা ছিল? ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল দুইটাই চলে আসছে। আর সর্বশেষ কি আছে? পেইড ইউটিলিটিস এক্সপেন্স, ইউটিলিটিস ডেবিট, ক্যাশ ক্রেডিট। ইউটিলিটিস আমার অলরেডি ক্যাশ আছে, ইউটিলিটিস হলো কোন জাতীয় হিসাব? মুনাফা জাতীয় হিসাব রে। হ্যাঁ, সেটা হলো খরচের জন্য আমরা আনবো না। তাহলে এই জাবেদাগুলো বিশ্লেষণ করলে আমাদের এই 3টে সম্পদ এবং 2টো দায় সৃষ্টি হয়। এই লেনদেনগুলি থেকে 3টি সম্পদ পাওয়া গিয়েছে, 2টো দায় পাওয়া গিয়েছে। আমাদেরকে এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রমাণ করতে হবে। অ্যাকাউন্টিং ইকুয়েশন কী জিনিস? কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের মোট সম্পত্তি তার মোট দায়ও মালিকানা সত্ত্বের সমান, দ্যাট ইজ অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এটি হিসাব সমীকরণ নামে পরিচিত, হিসাব সমীকরণ। তাহলে এই অ্যাসেটসের অ্যামাউন্ট তার লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটির অ্যামাউন্টের সমান, এই 3টা টাকা, এই 2টা টাকা সমান হবে, এই জিনিসটি আমাদেরকে প্রমাণ করতে বলছে, দ্যাট ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুভ করতে বলছে। তো আমরা 3টা সম্পদ, এবং তোমরা কি 3টা সম্পদ ছিল আমাদের সম্পদ যে 3টা ছিল, সেটা ছিল কি? আচ্ছা, আমি
হ্যাঁ, তো আমাদের যে তিনটে সম্পদ ছিল আমি নিচের থেকে দুটি ট্রানজ্যাকশান মুছে ফেলছি, এটা আমার মনে থাকবে 25 এবং 31 তারিখ। হ্যাঁ, আমরা 25-31 তারিখের লেনদেনটা মুছে ফেললাম। হ্যাঁ, হিসাব সমীকরণের মধ্যে আমরা এটা হিসাব সমীকরণ প্রমাণ করব। তো লেখা দেখা যাচ্ছে? অ্যাসেটস আমাদের এইটা বাম পাশে অ্যাসেট ছিল, অ্যাসেটস তিনটে অ্যাসেট ছিল, আর ডান পাশে আমাদের লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, সেটা দুইটা ছিল। অ্যাসেটগুলো কি ছিল? ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল এবং ছিল সাপ্লাইজ। এইদিকে ছিল আমার অ্যাকাউন্ট পেয়াবল এবং ক্যাপিটাল। এটা মন্তব্যের জন্য রিমার্ক, এটা আমার ডেট। লেনদেনগুলো আমরা লিখব। প্রথমে জানুয়ারি 1, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000, ক্যাপিটাল অ্যাকাউন্ট 50,000। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ এবং ক্যাপিটাল দুটোই কিন্তু বৃদ্ধি পাবে, ক্যাশ এবং ক্যাপিটাল দুটোই বৃদ্ধি পাবে। তো প্লাস হবে, সেটা আর শো করতে হচ্ছে না। এরপরে আছে 5 তারিখ। 5 তারিখে জানুয়ারি মাসের ভাড়া দিয়েছিল অফিস রেন্ট ডেবিট। অফিস রেন্ট এখানে নাই, যেটা এখানে নাই সেটা ক্যাপিটালের নিচে বসবে এবং তার পাশে মন্তব্য লিখতে হবে এটা কি ছিল, এটা অফিস রেন্ট ছিল। আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, একটা লেনদেন বসানোর পরে আমরা উভয় পাশে জেড টানব, ব্যালেন্স। জেড টানলে এটা হবে 45,000, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে 45,000। বাম পাশ ডান পাশ সমান, বাম পাশ এবং ডান পাশ সমান। হ্যাঁ, এইগুলো আমার 5 তারিখ পর্যন্ত। এবার আসো জানুয়ারির 8 তারিখে। 8 তারিখে কি হলো? সাপ্লাইজ ক্রয় করছে 2,000 টাকা বাকিতে। সাপ্লাইজ ডেবিট 2,000, অ্যাকাউন্ট পেয়াবল ক্রেডিট 2,000। সাপ্লাইজ ডেবিট, বাম পাশের আইটেমগুলো যদি ডেবিট হয়, বাম পাশে ডেবিট হলে যোগ হবে, সাপ্লাইজ ডেবিট এটা যোগ। আর অ্যাকাউন্ট পেয়াবল ক্রেডিট, এই পাশে ক্রেডিট হলে যোগ হয়। তাহলে কি হবে? ব্যালেন্স 45,000 নাই, এটা 2,000, হ্যাঁ এখানে 2,000, এখানে 45,000। দেখো বাম পাশে হচ্ছে 2,000, 45,000, 47,000, এই পাশে 2,000, 45,000, 47,000 সমান। এরপরে আছে 10 তারিখ। সার্ভিস প্রোভাইডেড টাকা 10,000 অ্যান্ড রিসিভড ইন ক্যাশ। 10 তারিখে কী হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ, যেটা এখানে নাই, এখানে যেটা নাই সার্ভিস রেভিনিউ, এখানে না থাকলে সেটা ক্যাপিটালের নিচে বসবে এবং এখানে মন্তব্য লিখতে হবে সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট যোগ সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এই পাশে ডান পাশে ক্রেডিট হলে যোগ। এখানে ব্যালেন্স করলে আমাদের যেটা আসবে 55,000, এটা নাই, এখানে 2,000 টাকা, এখানে 2,000, এটা 55,000। বাম পাশে দেখো তোমরা, বাম পাশে 55 আর 2 57,000, এই পাশে 2 55 57,000 সমান সমান দিলাম। এরপরে আছে 15 তারিখ। সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট বাকিতে, যেটা 15 তারিখে ছিল সেটার জন্য যাবে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 15,000 এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট 15,000। সার্ভিস রেভিনিউ মন্তব্য লিখতে হবে, এটা যোগ, এটাও যোগ। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বাম পাশে ডেবিট হলে যোগ।
তো এখানে ব্যালেন্স যখন আমরা টানবো, এটা 55,000, এটা 15,000, এটা 2,000, এখানে দেখো 2,000, এটা 70,000। তোমরা দেখো 70 2 72, এখানেও 72,000 বাম পাশে। এরপরে আছে আরও দুইটা লেনদেন ছিল আমাদের, একটা 25 তারিখ, একটা 31 তারিখ। 25 তারিখে কি ছিল? দেনাদার থেকে 10,000 টাকা রিসিভ করা হয়েছে, পাওয়া গেছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এই 10,000, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 10,000। এইটা ডেবিট ছিল যোগ, এটা ক্রেডিট ছিল বিয়োগ, আর কোথাও বসবে না। দেখো শুধু দুইটা অংশ একই পাশেই বসলো। আমরা ব্যালেন্স কিন্তু উভয় পাশেই ব্যালেন্স জেড টানবো। এটা 65,000, এখানে 5,000, এখানে 2,000, এখানে 2,000, এখানে 70,000। তো কি হলো আমাদের? এই পাশে কত হলো? 65 5 70 2 72, এই পাশে 72। এটা সর্বশেষ আমাদের ট্রানজ্যাকশন ছিল 1,000 টাকা ইউটিলিটিস পরিশোধ করা হয়েছে। আমরা 1,000 টাকা ইউটিলিটি জানুয়ারি 31 তারিখ পরিশোধ করলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট। যেহেতু ইউটিলিটিস এখানে নাই, সেই জন্য এটা ক্যাপিটালের নিচে হবে এবং সেটা মন্তব্যর ঘরে লিখতে হবে। যেহেতু ইউটিলিটিস ডেবিট, এইদিকে ডেবিট হলে বিয়োগ, ক্যাশ ক্রেডিট এই পাশে ক্রেডিট হলে বিয়োগ। আমরা ফাইনালি ব্যালেন্স বা জেড টেনে ফেলছি। এখানে হবে 64,000, বন্ধ করে দিলাম, আর লেনদেন নাই। 5,000 ক্লোজ, 2,000 ক্লোজ এই জন্যই যে আর কোনো লেনদেন বাকি নাই। এই পাশে 69,000। তাহলে তোমরা দেখো সম্পদ পাশে সবগুলি সম্পদ যোগ করলে কত হচ্ছে? 64, 69 আর 71,000, 71। হ্যাঁ, আর এই পাশে 2,000 আর 69,000 কত হচ্ছে? 71,000 হচ্ছে। তাহলে কি হচ্ছে আমার? সম্পদ সমান সমান দায় মালিকানা সত্ত্ব, অর্থাৎ আমাদের এ সমান সমান এল প্লাস ওই, এই জিনিসটা প্রমাণিত হইল। বাম পাশে আমার 71,000 হলো, ডান পাশেও আমার 71,000 হলো। তো আমার হিসাব সমীকরণ কি হলো? প্রমাণিত হলো। এই জিনিসটা আমাদেরকে এখানে প্রমাণিত দেখাতে হবে। তো এইরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় এসে থাকে। হ্যাঁ, এখান থেকে আর কি কি, এই লেনদেনগুলি থেকে তোমাকে পরীক্ষা আর কি কি করতে বলতে পারে, কি কি চাইতে পারে? প্রথমত জাবেদা চাইতে পারে, যা আমরা অলরেডি তোমাদেরকে লিখে দেখিয়েছি। এই জাবেদাগুলো থেকে সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত করতে বলতে পারে পরীক্ষায়। খতিয়ান করলে কি অথবা খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে ট্রায়াল ব্যালেন্স করতে বলতে পারে। তবে এই ধরনের অঙ্ক অনেক বেশি ল্যাংদি হয়ে থাকে, খতিয়ান এবং ট্রায়াল ব্যালেন্স। এরপরে তোমাদের এইখান থেকে হিসাব সমীকরণ প্রমাণ করতে বলতে পারে, যেটা অলরেডি আমরা হিসাব সমীকরণ প্রমাণ করেছি। হিসাব সমীকরণ প্রমাণ ব্যতীত আরেকটা জিনিস তোমাদের করতে বলে, সেটা হলো ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী করতে বলতে পারে। এখান থেকে আয় বিবরণী করতে বললে বিষয়টা অতি সিম্পল। কীরকম? আমার আয়ের এই যে দেখো বাম পাশে আমরা শুধুমাত্র এই কলামগুলি দেখেই আমরা কি করতে পারি? ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী করতে পারি। মন্তব্যর ঘরটা দেখেই আমরা আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট করতে পারি। ইনকাম স্টেটমেন্ট এখানে আমার প্রথমে রেভিনিউ, আয় রেভিনিউর আন্ডারে সার্ভিস রেভিনিউ, কত টাকা আমার সার্ভিস রেভিনিউ ছিল? দেখো প্রথমে ছিল 10,000, পরে ছিল 15,000, দুইটা মিলে আমার 25,000 টাকা সার্ভিস রেভিনিউ ছিল। এই যে 10,000, এই 15,000, 25,000 টাকা সার্ভিস রেভিনিউ ছিল। রেভিনিউ থেকে লেস কি বিয়োগ করতে হয়? এক্সপেন্সেস আমার কি কি ছিল এখানে? দেখো অফিস রেন্ট আর ইউটিলিটিস। অফিস রেন্ট কত ছিল? 5,000, আর ইউটিলিটিস কত ছিল? 1,000, মোট 6,000।
25,000 থেকে 6,000 বিয়োগ দিলে, আয় থেকে ব্যয় বিয়োগ দিলে কি বের হয়? নেট ইনকাম 19,000 টাকা নেট ইনকাম বের হয়। তাহলে এই প্রশ্ন থেকে তোমার কাছে নেট ইনকামও বের করা চাইতে পারে, জাবেদা চাইতে পারে, খতিয়ান চাইতে পারে, রেয়ামিল চাইতে পারে, অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রমাণ করতে বলতে পারে, কিংবা ইনকাম স্টেটমেন্ট করে লাভ ক্ষতি নির্ণয় করতে বলতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরও অন্য টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং সর্বোপরি সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।